বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করতো সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না, আমি করব। আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই 16-17 বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, এরকম একটা অবস্থায় বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছেন যে উনিই মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন, হয়ে গেছেন হয়তক্ষণে। মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন। সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে 2018 সালে বিএনপি 300 জন নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল, যারা যারা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তারাই আসলে এমপি হবে, কয়ে বিএনপি আসলে 300 জন এমপিও পেয়ে গেল, 290 জন এবং ক্ষমতায়ও বসে গেল, এরকমটাও আসলে হইতে পারবে কিনা, আপনারা ওরকমই চান কিনা? এবং আপনারা যখন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না, গণভবন কিরকম জানি হয়ে গেছে, অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন, তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন। সমস্ত রাজনৈতিক দলগুলোর ওপরেই এক ধরনের সন্দেহ চলে এসেছে, সেটা কেউ ওইটার সাথে ইনভলভ থাকুক বা না থাকুক, এটা তো মানে টোটাল সিস্টেমটাকেই সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন যেহেতু তারা মানে দুইজন মন্ত্রণালয় আছে, তারা কিন্তু বিভিন্ন সময় অন্যান্য বক্তব্য অ্যানালাইজ করলে বোঝা যায় তারা বলছে যে কি অবস্থার মধ্যে দিয়ে তারা কাজ করতে পারছে না। তো এই কারণেই হয়তো তাদের মধ্যে একটা সন্দেহ বা একটা ভীতির সঞ্চার হয়েছে। আরেকটি হলো, আমি মনে করি যে যেহেতু তারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রসেসে যাচ্ছে, আমারও কিন্তু তাদের সাথে ইনফরমালি অনেকের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়, যোগাযোগ হয়। আমি মনে করি যে তারা পলিটিক্যাল বক্তব্যটাকেই প্রাধান্য দিচ্ছে বিশেষ সময়, এবং সেই কারণে একটা পপুলার কিছু ডায়লগ হতে পারে যে মানে নির্বাচন এত মানুষ জীবন দেয় নাই যাতে করে একটা আরেক পার্টি এসে ক্ষমতা দখল করতে পারে। এটা তো পপুলার, মানুষ তো এই ধরনের একটা কথা শুনতে চায় হয়তো। আমি মনে করি যে নির্বাচনের কথাটি আমরা যখন শুরু থেকে বলা শুরু, 5 তারিখের পরে থেকেই তো এটা আমাদের পক্ষ থেকে আসতো, কারণ বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল যারা একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে এবং আমাদের সংগঠন কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। বিভিন্ন ধরনের তথ্য বা কোথায় কি হচ্ছে, কি হতে পারে, কোন ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র হচ্ছে কিনা, এই ইনফরমেশন গুলা কিন্তু আসে। দ্যাটস ওয়াই আমরা তখন থেকেই এই নির্বাচনের কথাটা বারে বারে বলছি, কারণ আমরা আমাদের দৃষ্টিতে দ্যাট ইজ দ্য সলিউশন ফর স্টেবিলিটি। আমরা যদি স্থায়ীভাবে স্টেবিলিটি আনতে চাই, ওই পথেই হাঁটতে হবে। কিন্তু তখন আমাদেরকে অনেকে একটু ভিন্নভাবে জিনিসটিকে দেখেছে এবং একটু নেগেটিভলি দেখেছে। আমরা হয়তো বা দ্রুত ক্ষমতা যাওয়ার জন্য এই বিষয়টি আনছি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে 16টি বছর কারা আন্দোলন করলো এবং কিভাবে আমরা মানে সর্বোচ্চ দিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজে যাইনি। যদি সেই ধরনের কম্প্রোমাইজে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু বিএনপি বিরোধী দলে থাকতো, এত আমাদের ক্ষয়ক্ষতি, মামলা হামলা, গুম খুনের শিকার হতে হতো না। দ্যাটস ওয়াই আমি বলবো যে আমরা আমাদের ইন্টেনশনটার ব্যাপারে আর কি বলতে চাচ্ছি, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা দেশের প্রয়োজনই বলছি যে নির্বাচনটা দরকার, ওটার মাধ্যমেই একটা স্টেবিলিটি আসতে পারে। আর তাদের যে বক্তব্যটি রয়েছে বিপ্লবী ভূমিকা, সেটি তো আমি মনে করি যে হয়তো বা ইনস্ট্যান্ট তারা চাচ্ছে যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে বা উপদেষ্টার বাইরে যারা রয়েছে, তারা চাচ্ছে যে তারা এখনই কোনো কঠোর অ্যাকশনে যাক। কারণ আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই সরকার সেই কঠোরতা দেখাতে পারছে না যতটুকু আমরা আশা করেছি বা জনগণ আশা করেছে। তারা সেই জায়গাতে বা সেই ডিসিশন গুলা নিতে পারছে না। যে পরিমাণ আপনার যে এখানে একটা গ্রেফতার করার দরকার ছিল, এদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনার দরকার ছিল, সেই জায়গায় অনেক সময় আমরা দেখছি একটা ল্যাকলাস্টার একটা পরিস্থিতিতে তো আর বাংলাদেশ নেই। একটা গণ অভ্যুত্থান তো একটা যৌক্তিক ভাবে হওয়ার কথা ছিল না, যদি কিনা আওয়ামী লীগ ফ্যাসিজমের দিকে না নিয়ে যেত দেশটা। যদি তারা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করতো এবং নির্বাচন ব্যবস্থায় থাকতো, তাহলে তো এত কোনো কিছুই আর হওয়ার দরকার ছিল না। সো এখন পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত ভূমিকা রাখতে হচ্ছে, পরিবর্তিত একটা শব্দ চয়ন করতে। দেখেন, একটা বিষয়ে আমরা সকলেই একমত, সেটা হলো যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান খুবই স্পষ্ট। এবং যখনই কোনো পরিস্থিতি, এই যে সংকটগুলা, এই লাস্ট যেটা হলো, এর আগেও যত সংকট হয়েছে,
তখন কিন্তু আমরা সকলেই সবকিছু ভুলে গিয়ে এক কাতারে আমরা মাঠে গিয়ে দাঁড়িয়েছি আওয়ামী লীগের পুনরুত্থান অর্থাৎ ফ্যাসিজমের পুনরুত্থানের বিরুদ্ধে। এর বাইরে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, এখানে নানান মত থাকবে, এটি স্বাভাবিক এবং এটিকে আমরা সাদরে গ্রহণ করি। তাদের একটা বক্তব্য আছে, তারা এটাকে জনগণের মাঝে নিয়ে যাক, জনগণ যদি সেটিকে গ্রহণ করে এবং তারা যদি একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, আমাদের সেখানে কিচ্ছু বলার থাকবে না। এবং অনেস্টলি আমি বলছি, এটা শুধু কথা বলার জন্য নয়, মানে দ্যাটস হাউ উই থিংক এন্ড দ্যাটস হোয়াট উই বিলিভ। আর তাদের তাদের যে এখন যে মতাদর্শ বা তারা যে বিষয়গুলি বলার চেষ্টা করছে, সেটি তাদের নিজস্ব বক্তব্য, আমাদেরও একটি বক্তব্য রয়েছে। তো সেখানে তো আমি মনে করি যে এটা বহুদলীয় গণতন্ত্রে এই ধরনের ডিবেট, এই ধরনের আলোচনা, এই ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, তার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর তারা যে বিচারের কথাটি বলছে, এই এই ব্যাপারে কি আমরা কোনোদিনও বলেছি আমরা বিচার চাই না? ডেফিনেটলি না। আমি আমি আমাদের যত রুট লেভেলের সমস্ত যারা নেতা কর্মীদের সাথে যাদের সাথেই কথা হয়, আমরা আরো বেশি ডেসপারেটলি এবং অ্যাগ্রেসিভলি চাই যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। কারণ আমরা সবচেয়ে বেশি সাফারার 16 বছর ধরে, যারা এই যে গুম পরিবারগুলো রয়েছে, ছাত্র নেতারা গুম হয়ে গিয়েছিল আরো প্রায় 8-10 বছর আগে, তারা এখনো পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রসেসে রয়েছে। বাকি যারা পলিটিক্যাল পার্টি, আপনি তাদের সাথে কথা বলে দেখেন, কেউই কিন্তু নির্বাচনের মানে কি বিলম্বিত করার পক্ষে নয়। হ্যাঁ, আপনি যেটা বললেন যে তারা বলছে বিচারের আগে নির্বাচন হবে না, বিচার প্রক্রিয়াটি কতদিন লাগতে পারে? আপনি একজন আইনজীবী, আমি যতদূর জানি, সো আপনার ধারণা নিশ্চয়ই রয়েছে যে এটা কতদিন লাগতে পারে। তো সেই ততদিন নির্বাচন হবে না, দেশে নির্বাচিত সরকার থাকবে না, এটা তো অ্যাবসার্ড একটা বিষয়, এটা তো হতে পারে না। আপনার বছরের পর বছর তো একটা এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এটার তো নামই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সো এটা, হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি খুবই ভালো হতো যদি এই 1 ইয়ারের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষণাটি এসেছে এন্ড অফ 25 বা বিগিনিং অফ 26, সেটা আমিও মোটামুটি একটা আজ করতে পারতাম 5 তারিখের পরে, যে এই 24-এ তো আর হবে না। সো পরের কারণ আমাদের জাতীয় ইলেকশনটা ড্রাই সিজনেই করতে হবে, বন্যা রয়েছে, ওয়েদারের বিষয় রয়েছে, এর মধ্যেই যদি বিচার কাজটি মূল যারা অভিযুক্ত ব্যক্তি তাদের বিচার কাজটি যদি সম্পন্ন করা যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। এবং আমি মনে করি যে এটা করা সম্ভব, এটা কারণ এখন তো সবকিছু ফুটেজ ইজ দেয়ার, এমন না যে এখানে কোনো কিছু আবার নতুন করে ডিগ আউট করতে হবে, এটা ফ্রেশ একটা ঘটনা। খুব সহজেই কিন্তু একটা ইনিশিয়াল যে আপনার হিয়ারিং করে রায়গুলা দেওয়া সম্ভব আমি মনে করি। এখন এটাও আমার একটা কমপ্লেন যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুত আগানোর দরকার ছিল, আমি মনে করি যে সেখানে কিছুটা একটা মানে স্লো আমরা মনে করছি আর কি। এটা হলো আমার কথা। আর বিচার তো এটা অনেক দিন লাগবে, সেটা যেই সরকারই আসুক, বিচার প্রক্রিয়াটা চলমান থাকবে এবং এই গণহত্যার বিচার করতেই হবে। এটার সাথে নির্বাচনের তো কোনো মানে আপনি টাইম লাইন মিলানো, এটা একটা অ্যাবসার্ড হবে। আমি তাদেরকে এটা বলে খাটো করতে চাচ্ছি না, এটা তাদের একটা মনোভাব, তারা পোষণ করেছে, জনগণ তাদেরকে গ্রহণ করার একটা বিষয় রয়েছে। এবং জনগণ কি দীর্ঘদিন অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চায় কিনা সেটা একটা যেমন রয়েছে, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ জানুয়ারি থেকে শুরু হবে, তখনই বোঝা যাবে যে হোয়াট ডু দে ওয়ান্ট, পলিটিক্যাল পার্টিগুলা কি চাচ্ছে, তারা কি 5 বছর ধরে অপেক্ষা করবে নাকি তারা এই বছরের শেষে নির্বাচন কি চাচ্ছে। যারা বিপ্লব, আমি এটাকে বিপ্লব বলি না, আমি বলি গণ অভ্যুত্থানের সাথে সরাসরি মাঠে যুক্ত ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছে এবং শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আরেকটি গ্রুপ যারা আসলে এই মুভমেন্টের সাথে তেমন কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না, কারো কারো হয়তো বা ইন্টেলেকচুয়াল সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে, তাদের বিষয়টাকে আমি খুব বেশি গুরুত্ব দিব না। আমি গুরুত্ব দিব যারা এইটার সাথে সরাসরি যুক্ত ছিল, অর্থাৎ যে ছাত্রদের থেকে যে প্রতিনিধিরা রয়েছে। এখন তাদের বক্তব্য হলো যে খুব স্পষ্ট যে তারা বিচার
চাচ্ছে এবং নির্বাচনের মানে দ্রুত নির্বাচন একটা তড়িঘড়ি করে করে আবারও একই ব্যবস্থায় আমরা ফিরে গেলাম, শুধু পার্টি চেঞ্জ হলো, এরকম যাতে না হয়। আমি ব্যক্তিগতভাবে আমিও তাই চাই যে একটা তড়িঘড়ি করে নির্বাচন হলো কিন্তু ব্যবস্থার পরিবর্তন হলো না, কারণ তখন গিয়ে এই ওই বাংলাদেশে আমিও আর থাকতে চাই না। আমিও চাই বাংলাদেশ পরিবর্তন হোক এবং আমরা একটা সুস্থ ধারায় ফিরে যাই। সেখানে আমরা ক্ষমতায় আসলাম না, কারা ক্ষমতায় আসলো সমস্যা নাই, কিন্তু আমরা যে একজন স্বাধীন নাগরিকের মতো বাংলাদেশের রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো, যেটা আওয়ামী লীগের ওই ফ্যাসিজম বা ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা পারি না। আমরা তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো আমাদেরকে ট্রিট করা হয়েছে, সেটা সমস্ত ক্ষেত্রে। সেই জায়গায় আমরাও ফিরে যেতে চাই না। সেই জায়গা থেকে ছাত্রদের যে কিছুটা সংশয়, সেটা একেবারে অমূলক নয়। আমার কিন্তু তাদের প্রতি একটা সফট কর্নার রয়েছে। সারা বাংলাদেশের মানুষের যেরকম তাদের প্রতি একটা আবেগের জায়গা রয়েছে, আমারও রয়েছে, কারণ আমি মনে করি যে তারা খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল একটা ভূমিকা শেষ পর্যায়ে রেখেছে এই আন্দোলনে। সো এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু হয়তোবা তাদের এইটা তাদের একটা কৌশল হতে পারে যে যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়াকে আমরা পাশ কাটিয়ে তো কোনো রকমের নির্বাচন ও যাতে না হয়ে যায়, এরকম একটা তাদের সারা দেশে একেবারে সবাইকে মামলা দিয়ে একেবারে অভিযুক্ত করে আওয়ামী লীগকে ক্লোজ করে দেওয়া হচ্ছে, এটার সাথে আমি একমত। হ্যাঁ, মামলা অবশ্যই হচ্ছে, কাদের বিরুদ্ধে হচ্ছে? যারা 16টি বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সমস্ত কিছুই করেছে, সেটা সরাসরি পার্টিসিপেশনের মাধ্যমে হোক বা গুম খুন যারা যেই বাহিনীগুলো করেছে তাদেরকে সহযোগিতা করে হোক, ইনফরমেশন দিয়ে হোক, অথবা স্থানীয়ভাবে অত্যাচার নির্যাতন করে হোক, তাদের বিরুদ্ধেই কিন্তু মামলা হচ্ছে। আর আরেকটি যেটি বললেন যে মামলা কিছু ইনোসেন্ট লোক বা নির্দোষ ব্যক্তি এখানে তাদের নাম চলে আসছে এবং এটার অ্যাডভান্টেজ কেউ কেউ নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। এটা নিয়ে আমরা যেরকম এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, যখন যেটা পাওয়া যাচ্ছে আমরা নিজেরা সে ভূমিকে কিন্তু অ্যাড্রেস করছি। আমরা মহানগর পার্টি অফিসে বসে 5 তারিখের পর যখন মামলা হওয়া শুরু হলো, অনেকগুলো কেস বিভিন্ন ভাবে আমাদের কাছে ফোন আসা শুরু হলো, আমরা কিন্তু তখন আমরা সেগুলোকে অ্যাড্রেস করেছি। যারা বাদী বা যারা জড়িত ছিল তাদেরকে ডেকে এনে আমরা তাদেরকে ওয়ার্নিং দিয়েছি এবং থানায় ইনফর্ম করেছি। এখন আপনার বিষয়টা হলো যে দোষটা খালি বিএনপির দিকে দিলে হবে না, ইটস দ্য টোটাল সিস্টেম। এই সিস্টেমটা আগেও ছিল, আওয়ামী লীগ সময় এই সিস্টেমটাকে এক্সট্রিম ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, সেটারই সুযোগ কেউ কেউ এখন নিচ্ছে। তো সিস্টেমটাকে যতদিন না রিফর্ম করা যাবে, ইউ ক্যান চুজ করার স্কোপ তো আর আমাদের নাই। এখানে পিক এন্ড চুজ করলে কারা করছে? যাদেরকে আওয়ামী লীগ বসিয়েছে তারাই পিক এন্ড চুজ করছে। অর্থাৎ এখানে সেনাবাহিনীর একটা ঘটনা বলি, যখন 5 তারিখের পর অলমোস্ট মনে ধরুন 10-11 তারিখের দিকে হবে, তো যে কোনো একজন সেনা কর্মকর্তার সাথে আমার যোগাযোগ হচ্ছিল, তখন তো সবার সাথে সবার যোগাযোগ হয়। তো আমি তার সাথে যোগাযোগ হওয়ার পর ক্যান্টনমেন্টের একটা জায়গায় একটা গাড়িতে করে আমরা গেলাম এবং সেখানে উনি 2 পাশে 2টা বিল্ডিং দেখালেন, দেখিয়ে বললেন যে এই 2 বিল্ডিং এর মধ্যে একদম এক্সাক্ট ওই নাম্বারটা বলেছেন যে 600 সামথিং তারা এই 2 বিল্ডিং এ আছে, তারা ফোন ব্যবহার করছে, তারা 15ই আগস্টকে ঘিরে আবারও অর্গানাইজ হওয়ার চেষ্টা করছে, একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এবং আমরা আসলে চাচ্ছি এই ভদ্রলোক আসলে যে মুভমেন্টটা হয় সেখানে তিনি ছাত্রদের পক্ষে ছিলেন। তো ওনার বক্তব্য ছিল যে এখানে আমরা তো চাচ্ছি যে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য পুলিশে, বাট কোনো মামলা হচ্ছে না। সো এই বিষয়ে আপনাদের হাইকমান্ডকে আপনারা জানান পার্টিগত ভাবে কি সিদ্ধান্ত নেন। তো তখনও কিন্তু আমরা জানতে পেরেছি যে 2-4 জন হাই লেভেল নেগোসিয়েশন করছে, কিন্তু আপনি ঢালাও ভাবে বলতে পারেন না। কিছু অফিসার বা কিছু জেনারেল, যারা সব জেনারেলদেরকেই তো আওয়ামীকরণ করে ওইভাবেই নিয়োগ দেওয়া হতো, ব্লাড টেস্ট করে আফটার আ সার্টেন র্যাঙ্ক, কর্নেলের পরে, কর্নেল র্যাঙ্ক পদমর্যাদার পর থেকে।
তো সেখানে তো তারা অবশ্যই তাদেরকে হেল্প করেছে, তাদের মাধ্যমেই তো তারা কিছু ব্যক্তিরা তো তারা সরাসরি গুলি করেছে, লাইভ অ্যামিনেশন ইউজ করেছে জুলাই মাসে, এটা তো সবাই জানে, এটা হয়তো বা পরবর্তীতে ইনভেস্টিগেশন হলে বের আসবে। কিন্তু এখানে তাদেরও কেন কারোরই হেল্প করার ক্ষমতা ছিল না। যে ঘটনাটি ঘটেছে, যে লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে এসেছে, সেখানে আর্মি কেন, আপনার ট্যাঙ্ক দিয়েও কিন্তু তাদেরকে থামানো যেত না। সেই পরিস্থিতি তৈরি হওয়ার পরই কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তার আগ পর্যন্ত তাদের চেষ্টা ছিল এবং যারা যারা সহযোগিতা করার তারা করেছে, বাট মিড লেভেল থেকে শুরু করে আপনার রেস্ট অফ দ্য আর্মি, সেখানে 4 লক্ষ যদি আমাদের হয় সদস্য, ইফ আই এম নট মিস্টেকেন, বা আর কিছু কম হতে পারে, সেখানে মেজরিটি তো তারা এই গণহত্যা বা ছাত্রদের উপরে গুলি চালানোর পক্ষে ছিল না। অতএব সেটা যখন সংগঠিত হয়ে গেল, 3 তারিখে একটা দরবার হল। আমি কিন্তু এই ঘটনাগুলো পরবর্তীতে জানতে পেরেছি, আমি কিন্তু পুরো সময়টাতেই কারাগারে। তো 3 তারিখেই কিন্তু একটা আভাস আমরা জেলেও শুনতে পাইলাম যে 2 তারিখের রাতের বেলা একজন কারারক্ষী এসে আমাকে খবর দিল যে স্যার এখানে তো আর্মি তো গুলি করবে না, তারা ঘোষণা দিয়ে দিছে। তাদের মধ্যে একটা দরবার হলের মধ্যে মিটিং হয়েছে, এখানে জুনিয়র অফিসাররা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন একটা স্পষ্ট তখন হয়ে গিয়েছিল যে আসলে এই সরকারের টিকে থাকার সমস্যা মানে সম্ভব না। অতএব আর্মির ভিতরেও ডিভিশন হয়ে গিয়েছিল, যার কারণে তারা যে টোটাল আর্মি যে শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছিল বা দিবে, সেরকম তাদেরকে যে আপনার ফোর্সড রিটায়ারমেন্ট অথবা কাউকে মানে লেস ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু নিয়ে সরিয়ে ফেলা হয়েছে, যারা আর কি ওই সময়টাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। যে কয়েকজন জেনারেলের কথা আমি বলছি, এটা কিন্তু তখনই করা হয়েছিল যে এই তারা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। কাউকে পানিশমেন্ট হিসেবে ফোর্স রিটায়ারমেন্টে কেন পাঠানো হয়, সেটা তো নিশ্চয়ই কোনো তাদের কোনো কর্মকাণ্ড, তাদের কোনো ভূমিকা বা তাদের সরাসরি কোনো ভূমিকার প্রমাণ রয়েছে, অথবা সেটি আর্মির ভেতর থেকেই সেটি পরিলক্ষিত হয়েছে বা অবজার্ভ করা হয়েছে, সেটার প্রেক্ষিতে হয়তো বা তাদের আমরা শুনেছি যে এখানে বড় ধরনের একটা ট্রানজাকশন হয়েছে, এখানে কেউ কেউ হেল্প করেছে তাদেরকে, বাট বাকিদেরকে জাস্ট ক্যান্টনমেন্ট অগস্টের পরপরই তো এই ঘটনাগুলো এই আপনার যে 600 জনের বিষয়টা হয় এবং পরবর্তীতে আইএসপিআর থেকে অ্যানাউন্সমেন্ট আসে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়।